তুমি আমায় কিছুদিন আগে একটা কথা বলো যে তোমার খুব পরিচিত একজন যার সাথে বিগত 24 বছর ধরে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো ভীষণ ক্রিপি, ভীষণ আনক্যানি। প্রথম ওনারা ভাড়া বাড়িতে থাকতেন, ঠিক করলেন একটা বাড়ি কিনবো। তো এই শিবপুরে একটি বাড়ি দেখলেন, পুরোনো দিনের বাড়ি, শরিকি বাড়ির একটা অংশ আর কি, সেই অংশটা ওনারা কিনলেন। একদিন কেরকম গরমকাল খুব, ওনার হাজব্যান্ড বলছেন যে চলো একটু ছাদে যাই। তো ছাদে গিয়ে একটুখানি মাদুর পেতে যদি আমরা একটু শুই। তো ওরা ছাদে গেছে। ছাদে ওই পাশের বাড়ি একটি নিম গাছ, বিশাল নিম গাছ, তার ডালপালাগুলো একদম ঝামড়ে এসে পড়েছে। কিছুক্ষণ বাদে দিদি বলছে যে আমার খুব শরীরটা কিরকম ভারী ভারী লাগছে, শ্বাসকষ্টর মতন একটা হচ্ছে। তা বলছে এরকম নিম গাছের তলায় শোবেন না, আর সন্ধেবেলা তো একেবারেই না, এটা ঠিক না। এবার একদিন কেরকম দিদি দুপুরবেলার দিকটা বসে আছেন, সামনের ঘরটাতে বসে আছেন। তো হঠাৎ দেখছেন বাইরের গেটটা খোলার আওয়াজ হলো, দরজার কাছটায় যেন মনে হলো কেউ খুললো, কিন্তু দরজাটা কিন্তু ছিটকিনি দেওয়া আছে। দিদি যে রান্নাঘরে কাজ করেন, হঠাৎ করে মনে হচ্ছে পিছনটায় কেউ একটা দাঁড়িয়ে আছে, শ্বাস প্রশ্বাস যেন পাচ্ছে। হঠাৎ করে ঘুরছেন, দেখছেন যে না, কেউ তো নেই। তো মাঝে মধ্যে বলতো এখানে বাড়িটা না ঠিক ভালো লাগছে না, আমার কিরকম একটা লাগে। কিন্তু সামনের ঘরটায় মনে হয় মাঝে মাঝেই প্রচুর লোকজন চলাফেরা করছে, বিভিন্ন বয়সের, বেশিরভাগ পুরুষ। বলে বোঝাতে পারবো না, খুব মনে হচ্ছে কেউ যাতায়াত করছে, এদিক থেকে ওদিক যাচ্ছে, ওদিক থেকে সেদিক যাচ্ছে, এরকম একটা হয়। সবসময় বলতো এই ঘরে কিছু আছে, এই ঘরের তলায় কিছু পোতা আছে। গল্পওয়ালা, the real paranormal experience. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে যে ঘটনা আপনারা শুনতে চলেছেন, সেই ঘটনা আপনাদের এক প্রকার চমকে দেবে। অদ্ভুত একটা শিহরণ আপনি অনুভব করবেন প্রত্যেকটা মুহূর্তে। একটা মানুষ যখন নিজের নতুন বাসস্থানের আশায় নতুন বাড়ি কেনে, তার সেই বাড়ির পেছনে জড়িয়ে থাকে তার বহুদিনের স্বপ্ন, পরিশ্রম, ইচ্ছে এবং শখ। কিন্তু কি হয় যখন সেই বাড়ি তার জীবনে অভিশাপ এবং দুঃস্বপ্ন ডেকে নিয়ে আসে? মর্মান্তিক একটা ঘটনা আজকের পডকাস্টে আপনারা শুনতে চলেছেন। আজকের এপিসোডে আমার সাথে রয়েছেন ইতালি গুপ্ত। কোথা থেকে দেখছেন আজকের পডকাস্ট কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা, আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো আন্টি। হাই, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো তো? আমিও ভীষণ ভালো আছি। বিগত 1 মাস ধরে তোমার সাথে কথা হচ্ছে, তুমি আমাকে অনেকগুলো দিন অপেক্ষা করিয়েছো, সেই কারণে আজকে আমি ভীষণ এক্সাইটেড যে তোমার কাছে ঘটনা শুনবো। কারণ এর আগে আমি ফেসবুকে বেশ কয়েকবার তোমার ঘটনা শুনেছি, তোমার লাইভে আমি তোমার ঘটনা শুনেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি আমায় কিছুদিন আগে একটা কথা বলো যে তোমার খুব পরিচিত একজন যার সাথে বিগত 24 বছর ধরে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো ভীষণ ক্রিপি, ভীষণ আনক্যানি। কি ঘটেছে একদম শুরু থেকে আমি জানতে চাই, কিন্তু তার আগে গল্পওয়ালাতে প্রথমবার এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ এই পডকাস্টে আমি প্রথম, মানে আজকে, এর আগে লাইভ তো করেছি কিন্তু পডকাস্টে প্রথম। তো ভালো লাগছে, বেশ নতুন অভিজ্ঞতা আর কি। অল দ্য বেস্ট। একদম শুরু থেকে বলো আজকে আমরা কি ঘটনা শুনতে চলেছি। আচ্ছা, আজকে যে ঘটনাটা আমি বলছি সেটা মোটামুটি 20-22 বছর তো হবেই আগের ঘটনা আর কি, মানে তখন থেকে শুরু, এখনো চলছে বলতে এখন আর ওনারা ওইখানে নেই। আচ্ছা, কিন্তু যতদিন ছিলেন মোটামুটি 18-20 বছর ধরে সেটা কিন্তু চলছিলই। হ্যাঁ, তো সেই উনি হচ্ছেন আমার মেয়ের জন্য আমি গানের টিচার রেখেছিলাম, উনি আমার মেয়ের গানের টিচার ছিলেন, পরবর্তীকালে আমারও গানের টিচার আর কি।
তো ওনার বাড়িতে আমার মোটামুটি 10-12 বছর যাতায়াত ওই বাড়িতে, যে বাড়ির কথা আজকে বলবো আমি। তো সেই বাড়িটার প্রথম আসা থেকে শুরু করি। প্রথম ওনারা ভাড়া বাড়িতে থাকতেন, তো ঠিক করলেন একটা বাড়ি কিনবো, কিন্তু নতুন বাড়ি কেনার মতন সামর্থ্য ছিল না, তো সেকেন্ড হ্যান্ড যদি বাড়ি পাওয়া যায় আর কি। তো এই শিবপুরে আমাদেরই কাছাকাছি একটি বাড়ি দেখলেন। তো এই পুরোনো দিনের বাড়ি, শরিকি বাড়ির একটা অংশ আর কি, সেই অংশটা ওনারা কিনলেন। তো তখন ওটা একতলা বাড়িই ছিল, সিঁড়ি ছিল, ছাদ ছিল, কিন্তু নিচে দুটো ঘর, সামনে ছোট্ট মতন একটু বারান্দা আর একটা গেট মতন, সিঁড়ি দিয়ে একটু উঠে একটা গেটের সামনে দরজা, মানে বাইরে যাওয়ার দরজাটা আর কি। এই দরজাটা সবসময় বন্ধ থাকে। আর ওই রকম বাড়িটা প্রথম একটা ঘর, সেই ঘরটা দিয়ে যে গিয়ে আর একটা বেডরুম আছে, আর সেই ঘরটারই পাশে আর একটা দরজা আছে। আচ্ছা, সেই দরজাটা দিয়ে ওই ছাদে ওঠা সিঁড়ি, আর মাঝখানে একটু স্টেপ নেমে একটা রান্নাঘর। আচ্ছা। ভেতর দিকে উঠোন টুটনও ছিল, সেই উঠোনে আমার যাওয়া হয়নি আর কি। তো যাই হোক, এরকম বাড়িটার আর কি অবস্থা। তো প্রথম তো কিছু বুঝতে পারেনি। তো একদিন কিরকম গরমকাল, খুব গরম পড়েছে, তো ওনার হাজব্যান্ড বলছেন যে চলো একটু ছাদে যাই, ছাদে তো যাওয়া যায়, তো ছাদে গিয়ে একটুখানি মাদুর পেতে যদি আমরা একটু শুই, সন্ধে হয়ে এসছে মোটামুটি। তো ঠিক আছে চলো, তো ওরা ছাদে গেছে। আর ছাদে ওই পাশের বাড়ি একটি নিম গাছ, বিশাল নিম গাছ, তার ডালপালাগুলো একদম ঝামড়ে এসে পড়েছে ওই ছাদটাতে। তো ওরা ভাবছে যে নিমের হাওয়া তো ভালো, নিম গাছের তলাতে বেশ মাদুরটা পেতে ওরা দুজনে মিলে শুয়ে পড়েছে। কিছুক্ষণ বাদে দিদি বলছে যে আমার খুব শরীরটা কিরম ভারী ভারী লাগছে, শ্বাসকষ্টর মতন একটা হচ্ছে। তা আমি ভাবছি যে কি হলো, আমি সারাদিন এরকম পরিশ্রম করেছি বলে বোধহয় এরকম লাগছে, ভালো লাগছে না, আর হাওয়াও নেই, একদম কিরম একটা গুমোট একটা ভাব। তো উনি বলছেন যে তুমি করো, তুমি থাকো, আমি বরং নিচে যাই, আমার শরীরটা ঠিক লাগছে না। তো আমি বলছি কেন, কী রে লাগছে? তো বলছে আমার এরকম লাগছে। বলছে আমারও তো এরকমই লাগছে। বলছে তাহলে চলো, মানে আসলে হাওয়া নেই বলে বোধহয় এরকম হচ্ছে, চলো নিচেই চলে যাই। বলে নিচে চলে এসছে। তো তারপরে তো ওরা কিছু বোঝেনি এটা যে অন্য কিছু হতে পারে। তো এই পাশের বাড়ির এক ভদ্রমহিলা একদিন ছাদে এরকম জামা কাপড় শুকোতে গেছেন দিদি, তো গিয়ে ওই ভদ্রমহিলা ওই কেমন আছেন দিদি টিদির কথা বলে তারপর ওই নিম গাছের তলায় যারা শুয়েছিল সেটা ওরা বলেছেন দিদি। আচ্ছা, তো বলছে এরকম নিম গাছের তলায় শোবেন না ছাদে উঠে, আর সন্ধেবেলা তো একেবারেই না, এটা ঠিক না। বলছে তাই নাকি, জানতাম না তো, আমরা তো ভেবেছি নিম গাছ ভালো, নিমের হাওয়া টাওয়া ভালো বলে, স্বাস্থ্যকর। তো বলছে না না, সেটা ঠিক নয়। তো এইটুকু শুনেছে আর কি, আর কিছু জানে না। তো ঠিক আছে, এরকম চলছে। এবার একদিন কীরকম দিদি দুপুরবেলার দিকটা বসে আছেন, সামনের ঘরটাতেই বসে আছেন, তো হঠাৎ দেখছেন বাইরের গেটটা খোলার আওয়াজ হলো, টং করে একটু আওয়াজ হয় যেমন, গেট খোলার আওয়াজ হলো। দরজার কাছটায় এসে দরজাটা একটা যেন মনে হলো কেউ খুললো, কিন্তু দরজাটা কিন্তু চিটকিনি দেওয়া আছে, কেউ খুলতে পারবে না বাইরে থেকে, কিন্তু মনে হচ্ছে কেউ যেন খুলে ভেতরে ঢুকলো, চটি খোলার আওয়াজ, খসখস করে চটি খুললে যেরকম আওয়াজ। দিদি বলছে কী ব্যাপার হলো, মানে উনি খাটটায় শুয়েছিলেন, ডাইরেক্ট দরজা দেখা যাচ্ছে না, আমি তো দরজা বন্ধ করেছি, চটি খুলে এখন কে আসছে? তাড়াতাড়ি লাফ দিয়ে উঠেছে, উঠে গিয়ে দেখছে যে কিছুই না, কোনো লোকজনও নেই, কোনো দরজাও যেমনকার বন্ধ তেমন। তো কি জানি ভুল শুনেছি, প্রথমটা তো বুঝতে পারা যায় না, ভেবেছে ভুল শুনেছি। তো এরকম মাঝে মাঝে এই জিনিসটা কিন্তু হচ্ছে, মানে যখন তখনই মনে হচ্ছে কেউ যেন গেট খুললো, কেউ যেন ঢুকলো, কেউ যেন চটি ছাড়লো। এবার দিদি যে রান্নাঘরে কাজ করেন, হঠাৎ করে মনে হচ্ছে পিছনটায় কেউ একটা দাঁড়িয়ে আছে, যেন কারোর একটা শ্বাস প্রশ্বাস যেন পাচ্ছে, এরকম একটা শ্বাস প্রশ্বাস তো পাওয়ার কথা না, মানে জানি না অশরীরী সবার শ্বাস প্রশ্বাস হয় কিনা, ফিল করছেন হ্যাঁ, যে আমার পেছনেই বোধহয় কেউ একটা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ঘুরছেন, দেখছেন যে না কেউ তো নেই, কিরকম গাটা একটু ভারী ভারী হয়ে আসছে। রান্না করতেও মানে খুব ভয়ে ভয়ে রান্না করা, এটা কিন্তু সকাল বিকেল রাত্রি সব সময় হচ্ছে। আচ্ছা, মানে এটা যে শুধু রাত্রিরে হচ্ছে তা না, কিন্তু দুপুরবেলাও হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, তো এরকম হচ্ছে।
এবার দিদি হচ্ছেন গানের টিউশনি করতেন, অনেক টিউশনি করতেন, সেই জন্য দিদি দুপুরবেলার দিকে বিকেলের কাজগুলো সেরে রাখতেন, রান্নাবান্নার কাজগুলো। তার সন্ধে হয়ে গেলে তারপরে সব স্টুডেন্টরা এসে যাবে, আর দিদির বাইরে যাওয়াও ছিল, মানে বাড়ি গিয়ে গানও শেখাতেন, তখন প্রচুর স্টুডেন্ট ছিল তখন। তো এই জন্য দিদি ওই রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি সারার চেষ্টা করতেন, কিন্তু এইরকম উপদ্রবটা রান্নাঘরেও শুরু হলো। ওকে। হ্যাঁ, তারপরে দিদি সবাইকে বলতেন না, ওনার ছেলে ছিল আর হাজব্যান্ড, মেয়ের বিয়ে হয়ে গেছিলো, তো মাঝে মধ্যে বলতো এখানে বাড়িটা না ঠিক ভালো লাগছে না আমার, কীরকম যেন সব। তারপর সবাই আছে তুমি ভীতু, মানে যেমন হয় পেছনে লাগা আর কি, যে তুমি ভীতু বলে বোধহয় এরকম হচ্ছে, বলছে তুমি সব কিছুতেই তোমার ভয় পাও। বলছে না না, আমি ভীতু বলে নয়, আমার কীরকম একটা লাগে কিন্তু। তো একদিন ওরম দিদি আর বসে আছেন ভেতরের ঘরে, টিভি দেখছে, আর সামনের ঘরে যেহেতু কেউ লোকজন না থাকলে কি করি আমরা, সন্ধ্যেবেলা আলো নিভিয়ে থাকি, কিন্তু এই ঘরের আলোটা ওই ঘরে এসে পড়ে, একটা আলো আলো ভাব থাকে। তা দিদির হাজব্যান্ড বসেছেন ওই ঘরের মুখোমুখি যে দরজাটা দিয়ে যে ওই ঘরটা দেখা যায়, সামনের ঘরটা, সেইখানটা বসে আছেন, বসে টিভি দেখছেন। তা দেখতে দেখতে বলছে যে আচ্ছা সামনের ঘরে কে ঢুকলো বলো তো? বলছে কে ঢুকবে, দরজা তো বন্ধ, কেউ তো ঢোকেনি। বলছে হ্যাঁ আমি দেখলাম একজন ঢুকলো, কাকে ঢুকতে দেখলাম, তুমি দেখো উঠে। দিদি তখন মনে মনে ভাবছে এবার বোঝো, আমি যে কিছু দেখি বা কিছু ফিল করি, কেউ তো ঢোকার কথা না, আমি তো দরজা দিয়ে এসেছি, আর দরজা খুলে কেউ ঢোকেও নি এখন। তো দিদি তাও উঠেছেন, উঠে গিয়ে আলোটা জ্বালিয়েছেন, জ্বালিয়ে বলছে কোথায় কে, কেউ তো নেই ঘরে, তুমি ভুল কিছু দেখেছো, আলোটা জ্বালা থাক। বলছে এই তো বলো যে কারেন্ট উঠবে, উঠবে, হ্যাঁ। বলছে না না, আলোটা জ্বেলে রাখো থাক। তো দিদি বলছে যে এইরকম ব্যাপারটা সামনের ঘরটায় মনে হয় মাঝে মাঝেই প্রচুর লোকজন চলাফেরা করছে, মানে বিভিন্ন বয়সের, বেশিরভাগ পুরুষ তারা। মানে প্রচুর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যেরকম বাড়িতে প্রচুর লোক সমাগম হয় না, সামনের ঘরটা নাকি ওরকম। মানে বলছে তোমাকে আমি ঠিক বলে বোঝাতে পারবো না কী ধরনের, মানে খুব মনে হচ্ছে কেউ যাতায়াত করছে, এদিক থেকে ওদিক যাচ্ছে, ওদিক থেকে সেদিক যাচ্ছে, এরকম একটা হয় সামনের ঘরটাতে বেশি। আর যেটা বলার, সামনের ঘরে আমরা গান শিখতে যেতাম, সামনের ঘরটায় বসতাম, তো ওই সামনের ঘরের এই লাল মেঝেটা এতটা মতন একটা তাপ্পি দেওয়া, মানে আবার করে রিপেয়ার করলে যেরকম হয় ওই রকম। তো আমরা ভাবতাম ওনাদের হয়তো ফেটে গেছিলো, রিপেয়ার করেছে, কিন্তু পরবর্তী সময় জেনেছি যে ওটা ওই আগে যে ভদ্রলোক থাকতেন, যার কাছ থেকে বাড়িটা কেনা হয়েছিল, সেই ভদ্রলোকের আবার একটা হিস্ট্রি আছে। হিস্ট্রি বলতে সেই ভদ্রলোক তার স্ত্রী মারা গেছিলেন, 2 ছেলে ছিল, 2 ছেলে বাইরে থাকতো, তো উনি একাই থাকতেন। একা থাকতে থাকতে খুবই একাকিত্বে যেমন ভোগে, তার মধ্যে আবার ওনার ক্যান্সার হলো হাতে। ছেলেরা ওই রান্নার লোকটোকের ব্যবস্থা করে গেছিলো, কিন্তু কেউ দেখতে আসতো না। তো উনি ওই অর্ধেক দিন খেতেন না, লাস্টের দিকে একটু মাথারও মানে ডিফেক্ট হয়ে গেছিলো কিনা জানি না, সবসময় বলতো এই ঘরে কিছু আছে, এই ঘরের তলায় কিছু পোতা আছে বলে উনি কিন্তু এটা খুঁড়িয়ে কিছু পাওয়া গেছিলো কিনা সেটা আর জানা যায়, মানে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছিল কিনা কেউ বা কিছু জানি না, কিন্তু ওই ঘরটাতে কিন্তু উপদ্রবটা বেশি মাত্রায় হতো। তো এই তো গেছে, তারপরে ওই ঘরের তো ওই রকম অবস্থা। তারপরে একদিনকে দিদি বলছে, আমি তখন সন্ধেবেলা একটা টিউশানি ছিল, তো টিউশানিতে যাব, তো আমি বলে গেছি ওনাকে যে আমি আসছি, বলছে সামনের ঘরে আলোটা জ্বালিয়ে যাব। তো ঠিক আছে, আমি আলো জ্বালিয়ে রেখে চলে গেছি। তো ফিরে এসছেন 8টা নাগাদ, দেখছেন যে দাদা টিভি বন্ধ, অন্য সময় তো টিভি বন্ধ করে একদম খাটের মধ্যে জড়সড়ো হয়ে বসে আছে। আচ্ছা। তখন বলছে যে কি হয়েছে? তখন বলছে যে এরকম তুমি না এরকম একলা আমাকে রেখে কোথাও যাবে না। বলছে কেন, কিছু ভয় পেয়েছো? বলছে না ভয় পাইনি, আমি ছাদে গেছিলাম গাছে জল দিতে সন্ধেবেলা, তো আমি ছাদে জল দিচ্ছি, আমার মনে হলো কেউ আমাকে ঠেলা মারলো, প্রচণ্ড জোরে ধাক্কা, আর আমি পড়ে গেলাম, পড়ে গিয়ে ছড়ে গেছে, খুব ব্যথা পেয়েছেন উনি, তো ভয়ও পেয়েছেন, মানে কে ঠেলতে পারে, কেউ তো নেই ছাদে। তো নেমে এসছেন কোনো মতে জল ফল দিয়ে, ওই বলছে আমি, তারপর যাই হোক ছেলে আসতে ডাক্তার ফাক্তার দেখানো হলো, হলো, তখন থেকে ওনার একটুখানি বিশ্বাস হতে শুরু করলো যে কিছু একটা আছে,
বাড়িটাতে। মানে অদ্ভুত অদ্ভুত ইনসিডেন্ট ক্রমাগত ঘটতে থাকলো এরপর আস্তে যেমন? আস্তে। যেমন বিভিন্ন রূপ ধরে কিছু দেখতে পাচ্ছে, মানে পরিচিত মানুষের রূপ ধরে। একদিন বলছে বসে আছে, যে দেখছে যে ওনার যে ছেলে ছিল, ছেলের মতন পুরো ছেলে, যে বারমুডাটা পড়ে আছে ওরকম একটা ছেলে ঢুকলো ঘরে। ঢুকে দরজা থেকে আলমারিটার দূরত্ব ধরো 5-6 ফুট, দেখছো ওখান থেকে হাত বাড়িয়ে আলমারির মাথা থেকে কিছু একটা নেওয়ার চেষ্টা করছে। কি বলছো? মানে সাংঘাতিক, মানে আমি তো শুনে বলছি এটা কি, মানে এটা তো গল্প কথার মতো লাগছে। বলছে না মানে তুমি বিশ্বাস করো, মানে আমি দেখে এমন জোরে চিৎকার করেছি, সব দৌড়ে এসছে, ছেলেও দৌড়ে এসছে। কি হয়েছে কি হয়েছে? বলছে তুই এই ঘরে এসেছিলি? বলছে আমি তো ছিলাম অন্য ঘরে, কি করে আমি আসবো? বলছে অবিকল তোর মতন ছেলে এখান থেকে হাত বাড়িয়ে ওখানে কি নিচ্ছিল আলমারির মাথা থেকে। মানে গায়ে কাটা দেওয়া, মানে যে দেখে তার পক্ষে হ্যাঁ, প্রচণ্ড অবিশ্বাস্য একটা হ্যাঁ। জিনিস। তো এরকম হতে শুরু করলো। তারপরে হঠাৎ করে দুপুরবেলা ওই ঘরটাতে শুয়ে আছে। বলছে আমি ওই ঘরটাতে যে দুপুরবেলা একটু রেস্ট নেব, আমার সেই উপায়টা নেই। আমি জড়ো সড়ো হয়ে খাটের একদিকটা শুয়ে আছি, একটু চোখটা লেগে এসছে, দেখছি পায়ের মধ্যে কেউ টানছে, পায়ে হাত দিয়ে কেউ একটা টানছে পুরো আঙুলটা। হ্যাঁ, তাড়াতাড়ি করে তরাং করে লাফ দিয়ে উঠে আবার পজিশন চেঞ্জ করে শুয়েছি, বালিশের কোণাটা ধরে টানছে, এরকম হচ্ছে। তারপরে তো একদিনকে দুপুরবেলা শুয়ে আছেন, ওই ঘরে ওনার হাজব্যান্ড শুয়েছেন আর দিদি এই সামনের ঘরটাতে খাটটাতে শুয়েছেন। একটু রেস্ট নিয়ে তারপরে দুপুরের কাজকর্ম সেরে তারপর তো টিউশানি হবে। তো বলছে আমার সবে একটু তন্দ্রা মতন এসেছে, হঠাৎ মনে হচ্ছে আমার ওপরে কেউ একটা এরম করে রয়েছে, মানে উবুড় হয়ে দিদির ওপরে ঝুঁকে রয়েছে কেউ একটা। ওই দিদি বিছানায় শুয়ে আছেন, ওকে, তার ওপরে কেউ ঝুঁকে এরকম করে রয়েছে। আচ্ছা আচ্ছা। দিদি ভাবছে যে দিদির হাজবেন্ড নাকি, মানে দেখছে হয়তো, একটু আগে দেখলাম নাক ডেকে ঘুমোচ্ছে, সেটা তো হতে পারে না। দিদি তাক করে চোখ মেলে তাকিয়ে দেখছে কিছু তো কোনো দিকে নেই। তারপরে উঠে গিয়ে দেখছে উনি ঘুমোচ্ছেন। তাহলে প্রচণ্ড ভয় পেয়ে গেছে, ওখান থেকে লাফ মেরে উঠে আবার এই ঘরে চলে এসছে। তো এইসবগুলো যখন ওদের বলছে, ওরা বলছে যে না তুমি ভুল দেখছো, মানে একটু বোঝানোর চেষ্টা করছে ভুল দেখছো, সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ, সান্ত্বনা দিচ্ছে। তো দিদি ভাবছে যে কি করা যায়, মানে এর থেকে পরিত্রাণ কি করে পাবো। তো আমাদের ওখানে একটা তোমার জগন্নাথ দেবের মন্দির আছে, তো ওইখানে গেছে। শিবপুরের বাজারের কাছে জগন্নাথের মন্দির আছে। ওইখানকার যিনি পূজা করেন উনি ভালো, মানে আধ্যাত্মিক জগতের মানুষ। তো ওনার কাছে গিয়ে বলছে যে দাদা বাবু এরকম হয়েছে, আমার বাড়িতে কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না, আমি তিষ্টাতে পারছি না, আমি প্রচণ্ড ভয় পাচ্ছি, মানে আর কেউ কি পাচ্ছে আমি জানি না, কিন্তু আমার এরকম, এটা কি আমার চোখের ভুল, মনের ভুল বা কিছু? তখন উনি বলছেন যে আপনি একটু বসুন, আমি দেখছি। বলে উনি একটু ধ্যান মতন করলেন, করে বলছেন যে ভালো চান তো বাড়িটা ছাড়ুন, বাড়িটা ছেড়ে দিন। হ্যাঁ, আচ্ছা, ভীষণ খারাপ জিনিস আছে ওখানে। ওটা কিন্তু আপনাদের মানে প্রাণহানি ঘটতে পারে, এরকম ব্যাপার। বলছে বাড়ি ছাড়বো কি করে? একটা মধ্যবিত্ত মানুষ একটা বাড়ি কিনেছে, বছর মানে এই ঘটনাগুলো যে ঘটতে ঘটতে বছর দুয়েক কিন্তু কেটে গেছে। আচ্ছা, হ্যাঁ, মানে প্রতিদিনই কিছু না কিছু ইনসিডেন্ট ঘটেই চলেছে ওদের সাথে। তো বলছে যে কি করে কি করব, তখন আপনি এর ছাড়া আর কিছু উপায় আছে? বলছে উপায় সেরকম কিছু নেই, তবু ওই কৃষ্ণ তুলসী নিয়ে ঘরে রাখুন, আরও কিছু একটু মাদুলি টাদুলি উনি দিলেন আর কি ঠাকুরে। বলছে দিন 7 ভালো গেল, আবার শুরু হলো একটা না একটা উপদ্রব। এরকম করতে করতে তারপরে ছেলের বিয়ের সময় এসে গেল। ওরা ভাবলো যে ওপরে ঘর তুলবে, কারণ নিচে দুখানাই মাত্র ঘর, ওপরে একটু ভালো করে। তো আমি যখন দিদিকে বললাম যে আপনারা এইরকম একটা বাড়ি ছাড়তে বলছে সবাই, আপনার কী সাহসে আবার ওপরে ঘর তোলার কথা ভাবলেন? বলছে আমার কথা কি শোনে? ওরা তো কেউ শুনছে না, ওরা বলছে ও কিছু হবে না। আর এই যে ঘটনাগুলো ঘটতো, এটা কি শুধুমাত্র ওই গানের টিচারের সাথেই ঘটতো নাকি ফ্যামিলির বাকিরাও কিছু? ওই যে বাকিরা যেটা বললাম, দাদা ওরকম দেখেছেন, সামনে করেছেন। এবার ওর বাড়ি যে
কাজ করে, কাজের মানে মেয়েটি, সেও কিছু কিছু দেখেছে, সেটা আমি পরে বলছি। হ্যাঁ হ্যাঁ, মানে সবাই কিছু কিছু করেছে, কিন্তু দিদি যেহেতু এত ভয় পায় যে সে তো ওরা আবার ওদের ব্যাপারটা বলতে পারে না। কিন্তু যাই হোক, ওপরে দোতলা তোলা হলো, ছেলের বিয়ে হলো। তো ওই বাড়িতে যখন জনসমাগম হয় তখন কিন্তু উপদ্রবটা বোঝা যায় না। আমরাও যখন গান শিখতে যেতাম, আমরা কিন্তু কোনোদিন কিছু ফিল করিনি ওখানে। হ্যাঁ, আমি তো অনেকবারই গেছি, মানে অনেক বছর ধরে গেছি, কিন্তু আমি জানতামও না ব্যাপারটা যেটা ঘটে চলেছে, মানে বলেননি ওনারা আমাকে। তো আমি জানতে পেরেছি যখন ওর বাড়িটা বিক্রির কথা হয়ে গেছে, তখন দিদির কাছে আমি জানতে পেরেছি। আচ্ছা, কারণ ওরা বলেনি, তার কারণ বললে বাড়িটা বিক্রি হতো না, মানে অনেকেই জেনে যেত, হয়তো কথায় কথায় সে বিক্রি করাটা মুশকিল হয়ে যেত। তো ওই যেটা বলছিলাম, হ্যাঁ, ওই কৃষ্ণ তুলসী গাছগুলো লাগানো হলো, এই হলো। তো তারপরে তো দোতলা তৈরি হলো। দোতলা তৈরি হওয়ার পর ছেলে নতুন বউ এলো। তো ওপরের ঘরে ওদের বেডরুমটা ওপরের ঘরে ছিল, আর ওখানে একটা ভালো করে বড় করে একটা রান্নাঘর করা হলো। কিন্তু ওই ওপরের রান্নাঘরেও সেই একই উৎপাত। কেউ যেন পাশে দাঁড়িয়ে আছে, কেউ যেন মনে হচ্ছে যেন কি, মানে এরকম একটা নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে, এরকম একটা সবসময় মনে হতে থাকে আর কি। মানে বউও ফিল করছে, নতুন বউও ফিল করছে। আচ্ছা, হ্যাঁ, এবার নতুন বউ একদিন, ওর একটু বই পড়ার হ্যাবিট ছিল, তো একদিন দুপুরবেলা এরকম ওপরের ঘরে গিয়ে, শীতকাল সেটা, এই জানুয়ারি মাস, তো ওপরের ঘরে সব জানলা টানলা বন্ধ, দুপুরবেলাটা পাখাও চলছে না, আর ভারী দরজা, সে দরজাটা ভেজানো ছিল, ভেজিয়ে ও বই পড়ছিল। তো হঠাৎ দেখছে দরজাটা করে আস্তে করে খুলে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো ভাবছে যে কি হলো, হাওয়াতে খুলে গেলে, কোথা থেকে হাওয়া এসছে, তখন অত বুঝতে পারেনি। তো ও উঠে গিয়ে ছিটকিনি আর দেয়নি, আবার টেনে দিয়েছে দরজাটাকে। আচ্ছা, আবার মিনিট 5-10 পরে আবার দেখছে আস্তে আস্তে দরজাটা খুলে যাচ্ছে। তখন ও আবার উঠে বন্ধ করেছে, তখনও অতটা মানে মাথায় আসেনি যেটা অন্য কিছু হতে পারে। তৃতীয়বার যখন হয়েছে, তখনও লাফ মেরে উঠে নিচে সিঁড়ি দিয়ে মা গো বাবা গো বলে লাফাতে লাফাতে নিচে নেমেছে। তখন দিদি বলছে কী হলো, কী হয়েছে তোর সাথে? তখন বলছে যে এরকম দরজাটা খুলে যাচ্ছিল, 3 বার খুলে গেছে, কোনো হাওয়া নেই, বাতাস নেই, কিচ্ছু নেই, শীতকাল, হ্যাঁ, ভারী দরজা, ওরকম আস্তে করে খুলে যায় না। তুই একা একা কেন উপরে গেছিলি, এখানে নিচে এসে বসতে? বলছে কি নিচে কোথায় বসবো, তুমি এক্ষুনি গানের টিউশন শুরু করবে, এরকম। তারপরে একদিন ওই বাড়ির ওর কাজের মেয়েটি, ও সিঁড়ি মুছছিল, তা ও দেখছে ওকে ধাক্কা মেরে কি একটা ওপরে উঠে গেল, একজন মহিলা। তো ভেবেছে বৌমা বোধ হয়। তখন বলছে কী গো, দেখে চলবে তো, সিঁড়ি মুছছি বলে ও মাসিমা করে ডাকছে। বলছে হ্যাঁ কী হয়েছে? বলছে দেখো না, সিঁড়ি মুছছি, এই নিতা ধাক্কা মেরে চলে গেল। বলছে যে নিতা ধাক্কা মেরে চলে যাবে কি, নিতা তো নিচে বসে আছে। বলছে সে কি, আমাকে কে ধাক্কা মেরে ওপরে উঠে গেল, তাহলে দেখো গে। তখন বলছে না কেউ, দিদি তো বুঝতে পেরেছে ব্যাপারটা কী হয়েছে। বলছে কেউ ধাক্কা মারেনি। বলছে না, আমাকে ধাক্কা মেরে ওপরে উঠে গেছে, তুমি দেখো কি। তা বলছে চলো দেখবো, চলো বলে দুজন মিলে ওপরে উঠেছে, তন্ন করে খুঁজলো, কোথাও কেউ নেই। কি মানে এইরকম মানে ঘটনা প্রতিদিন একটু একটু করে ঘটছে। তারপরে একদিন হঠাৎ করে দুপুরবেলার দিকটা করে, হ্যাঁ সন্ধে হয়নি তখন, ওই দিদির হাজব্যান্ড বলছে যে কে এসছে বাড়িতে গো, বাথরুমে গেছে। তা বলছে যে বাড়িতে তো কেউ আসেনি। বলছে হ্যাঁ, আমি এক্ষুনি বাথরুমে গেলাম, একজন মানে পুরুষ মানুষকে দেখলাম যে বাথরুম করছে, মানে দরজাটা একটু হালকা খোলা, মানে পুরোটা বন্ধ নেই, ভেজানো ছিল, আমি ফাঁক দিয়ে দেখলাম একজন দাঁড়িয়ে বাথরুম করছে। বলছে যে কী হতেই পারে না, কেউ তো আসেনি, দরজা বন্ধ, কেউ এলে তুমি জানতে পারতে না। বলে চলো দেখি, দুজন মিলে গেছে, গিয়ে দেখছে যে কেউ নেই, মানে অদ্ভুত ব্যাপার। এবার তখন উনি তো বিশ্বাস করতে শুরু করেছেন যে হ্যাঁ কিছু তো আছে এই বাড়িটাতে। তো কি আর করা যাবে, বুঝতে পারলো যে ব্যাপারটা কি ঘটলো আর কি। আর একটা ব্যাপার হতো যে অকারণে খুব দুর্গন্ধ পাওয়া যেত বাড়িতে। আচ্ছা, হ্যাঁ,
বাথরুম থেকে মানে যতই পরিষ্কার করো, ফিনাইল দাও, বাথরুম থেকেও আসতো, বিভিন্ন জায়গা থেকে একটা দুর্গন্ধ পাওয়া যেত। আমি এটা শুনেছি যেখানে এরকম নেগেটিভিটি থাকে সেখানে নাকি এরকম খুব খারাপ গন্ধ পাওয়া যায়। তো সেটা কিন্তু হতো ওখানে মাঝে মাঝে, মানে সবসময় না, মাঝে মধ্যে খুবই হতো। তো আমি একটু আবার পেছন দিকে যাচ্ছি, মানে ছেলের বিয়ের আগেটাগে, তার আগের একটা ঘটনা বলি। সেটা হচ্ছে দিদির মা তখন খুব অসুস্থ। তো যেহেতু দিদির ভাই সেরকম রোজগারপাতি ছিল না, দিদিকেই মাকে নিয়ে আসতে হয়েছিল বাড়িতে। তো মাকে হসপিটালে আর দেওয়া হয়নি, বাড়িতেই সব করা হতো আর কি। দিদি সমস্ত করতো মায়ের জন্য। ওই সামনের ঘরটার খাটে দিদির মা থাকতেন। আর দিদির মা কিন্তু ওই মাঝে মাঝেই এই কে এসছিস কে এসছিস, এবার সবাই ভাবে কি যে যারা মৃত্যুপথযাত্রী তারা ওরকম দেখে আর কি, কাকে দেখছে না দেখছে, ভুলভাল দেখছে হয়তো, তো অতটা কেউ আমল দিত না ব্যাপারটাতে। দিদি বলছে একদিনকে এরকম মা শুয়ে ঘুমাচ্ছে, আর আমি ওই বলেছিলাম যে সিঁড়ির দরজাটা দিয়ে ওখান দিয়ে ঢোকা যায় ওই ঘরটাতে, তো সিঁড়ির ওই দরজাটা দিয়ে দিদি দেখতে পাচ্ছে যে মায়ের পায়ের কাছে এক ভদ্রলোক বসে আছে, ফর্সা মতো এক ভদ্রলোক এসে বসে আছে। তো দিদি ভাবছে যে কে এলো এখন আবার, হতে পারে কেউ দেখতে এসছে বা কিছু, কিন্তু চিনতে পারছে না ঠিক দূর থেকে। তো যেই ঘরের ইয়েটা দিয়ে ঢুকেছে, দরজাটা দিয়ে, দেখছে কেউ নেই, কেউ বসে নেই। তো দিদি বলছে আমার ধারণা ওই ভদ্রলোক মানে যে ওই বাড়িওয়ালা ছিল না সেই হবে, মানে তার চেহারার সাথে মিল আর কি। একটু দূর থেকে দেখেছে, বলছে পরিষ্কার দেখেছি, রংটা ফর্সা, একটু দুহারা চেহারা, একজন বসে আছে। আচ্ছা। তো তারই 2-3 দিন বাদে কিন্তু দিদির মা এক্সপায়ার করে গেছে। আচ্ছা। হ্যাঁ। তো যাই হোক, এটাও একটা বিশাল ঘটনা, খুব খারাপ ঘটনা আর কি। তো এরকম হতে হতে তারপরে হলো কি দিদির নাতি হলো। এবার নাতি হতে তখন না ওই দিদির হাজব্যান্ড আস্তে আস্তে কিন্তু ওই ঘটনাগুলোর একটু একটু করে শরীরটা খারাপ হতে শুরু করলো। ওনার একটু অ্যাজমা ছিল, কিন্তু সেটা এমন বাড়াবাড়ির পর্যায়ে চলে গেল যে মানে খুবই মানে বেডরিডেন হয়ে গেলেন উনি। তো এই সময় ছেলের বিয়ে, তারপরে বাচ্চা হওয়া, এই সমস্ত গেল। তো বাচ্চাটাকে নিয়ে খুবই নতুন বউ আর কি, ও তো অত পেরে ওঠে না, ও দিদিকেই সামলাতে হয় সমস্তটা। এদিকে নিচে ওনার অসুস্থ হাজব্যান্ড, আর বলছে অনেক রাত্রির অবধি আমাকে ওর ঘরে গিয়ে বাচ্চাটাকে ঘুম টুম পাড়িয়ে আস্তে আস্তে দেরি হয়ে যেত, এই মানে হাজব্যান্ডের কাছে আসতে অনেক রাত হয়ে যেত, 12:30 1টা। তখন কিন্তু উনি খুব ভয়ে থাকতেন, মানে ভদ্রলোক। বলতে তুমি এত রাত করে করে এখানে শুতে আসো, এদিকে আমার যে কি অবস্থা হয়। বলছে কি অবস্থা হয়? বলছে কত লোক যে আসা যাওয়া করছে, কত লোককে যে আমি দেখতে পাচ্ছি এখানে চারদিকে। দিদি বলছে যে আমি তো নিজেই ভয়ে কাটা, তার মধ্যে আবার ভাবছি যে কি হতে চলেছে এবার আমাদের সাথে, জানি না। বলছে আমি বললাম না তুমি ঘুমিয়ে পড়ো, মাথায় হাত টাত বুলিয়ে ঘুমিয়ে পড়লেন উনি। বলছে আমি তো শুতে পারছি না, মানে কোথায় গিয়ে শুলে যে আমি শান্তিতে শোবো সেটাই আমি বুঝতে পারি না। কারণ শোয়ার পরেও তো অনেক রকম, মানে পা ধরে টানছে, হ্যাঁ, বালিশের কোনা ধরে টানছে, সমস্ত ঘটনা ঘটে। তো বলছে আমি কোনো মতে একটা কোনায় গিয়ে শুয়েছি, একটু আবার যেই তন্দ্রা এসে গেছে দেখছি মশারির কোনাটা এরকম কে যেন টানছে। তো অনেকক্ষণ ধরে 2-3 বার টানার পর আমি মাথার বালিশটা নিয়ে ছুঁড়েছি। ছুঁড়তে বালিশটা আবার এদিকে সরে এসছে, মানে খুব জোরে গোজা ছিল আর কি, খুব টাইট করে গোজা ছিল। তো ওনার ঘুম ভেঙে গেছে। কি হয়েছে? বলছে না কিছু না, আরশোলা আসছিল তাই জন্য, বলেনি। হ্যাঁ। তো তারপরে দিদি বলছে আবার শুয়েছি, এইবারে দেখছে যে আবার ওই বালিশের ওই দিক থেকে কেউ একটা টানাটানি শুরু করেছে। বলছে তখন আমি লাফ দিয়ে উঠে বসেই গেছি যে কখন ভোর হবে। মানে এইভাবে বিনিদ্র রাত ওনার কেটেছে, মানে একটা ট্রমাটাইজ হয়ে গেছিলেন আর কি। তো এইভাবে চলতে চলতে একদিনকে দিদি বলছে যে রাত্রির হয়ে গেছে, অনেক রাত্রি। তখন আমি শুতে এসেছি,
শুয়ে পড়েছি ওরকম। তো ওই ঘরের ইয়েতে মেঝেতে একটা টুল রাখা ছিল, লাল রঙের টুল, প্লাস্টিকের যে টুলগুলো হয় না, ওর মধ্যে একটু ওষুধ বিশুদ আর একটা জলের বোতল এরকম রাখা থাকতো। দিদি বলছে আমি হঠাৎ দেখছি, সেটা শীতকাল, আচ্ছা, হ্যাঁ, সব দরজা জানলা বন্ধ, পাখা চলছে না, কিচ্ছু না, বলছে টুলটা নড়ছে, মানে নড়ে নড়ে একটু এগোচ্ছে, মুভ করছে টুলটা। আচ্ছা, তা বলছি যে টুলটা ঠক ঠক করে নড়ছে কেন, এমন নড়লো যে জলের বোতল গড়িয়ে পড়ে গেল। হ্যাঁ, দিদি তো বুঝতে পেরেছে কাণ্ডটা কি হচ্ছে, তখন তাও তাকিয়ে আছে দিকে, আবার যখন ভালো করে তাকাচ্ছে তখন থেমে যাচ্ছে ব্যাপারটা। কিন্তু এরকম চলতে চলতে টুলটা কিন্তু জায়গাটা অনেকটা এগিয়ে এসছে, বলছে প্রায় 1-1.5 হাত মতন এগিয়ে গেছে টুলটা। বলছে তখন আর আমি থাকতে পারিনি, তখন আমি লাফ দিয়ে উঠে টুলটাকে এক আছাড় মেরেছি, প্রচণ্ড জোরে আওয়াজ হয়েছে, সব দৌড়ে এসছে, কী হয়েছে, বলছে টুলটা এগিয়ে যাচ্ছিলো। আবার ওকে সেমন বলছে সবাই যে তুমি ভুল দেখেছো, হতেই পারে না, মনের ভুল, তুমি সারাক্ষণ এইসব ভাবো, এই জন্য তুমি এইসব দেখছো, যা হয়। বলছে সেই রাতটার কথা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে এরমভাবে টুলটা যে এগিয়ে যাচ্ছে আর কেউ আমাকে বিশ্বাস করছে না ব্যাপারটা, মানে বিশ্বাস করলেও মানে স্বীকার করছে না কেউ যে এটা হতে পারে। তো এর কিছুদিন বাদে একদিন রাত্রিরে খেতে বসেছে, এর মধ্যে কিন্তু ওনার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ভদ্রলোকের আর কি। তো একদিন ওই রাত্রিরে খেতে বসেছে, আর দিদি বলছে যে ওই ঘরটাতে, সামনের যে ঘরটা, ওই ঘরে যদি ওরা খাবার দাবার নিয়ে, ওরা মেঝেতে বসে খেত, নিয়ে খেতে বসতো, কেউ খেতে পারতো না, কেউ একটা ঘেন্না লাগতো, মানে খেতে বসলেই খাবারের প্রতি কেউ খেতে পারতো না। তো ওরকম 1-2 দিন হওয়ার পর থেকে ওই ঘরে আর ওরা খেত না, এই ঘরে খেত। এই ঘরে একদিন খেতে বসেছে, আর দিদি বসেছে ওই দরজাটা সোজাসুজি, মানে সামনের ঘরটা দরজাটা সোজাসুজি, আর উল্টো দিকে হাজব্যান্ড তো তখন পারছে না উঠে খেতে, ওনাকে খাইয়ে দিতে হয়, ছেলে বসেছে, ছেলে বৌমা ওরা বসেছে। তো দিদি দেখছে যে বলছে আমি খাচ্ছি আর আমি দেখতে পাচ্ছি সামনের ঘরটায় মানে নিচে বসে খেলে কি হয়, সাইডগুলো তো দেখা যায়, তো সাইড দিয়ে আমি দেখছি যে একটা সবুজ মতন কঙ্কাল দাঁড়িয়ে আছে। কঙ্কাল সবুজ রঙের কঙ্কাল, অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, এই সবুজ ব্যাপারটা আমি আবার একটা কারোর ঘটনা আমি শুনলাম যে সবুজ নাকি কঙ্কাল হয়, আমি আগে জানতাম না, মানে কঙ্কাল বলতে দেখা যায় এরকম অশরীরী, তো সবুজ রঙের ওরকম একটা কঙ্কাল দেখতে পেয়েছে। বলছে দেখে আমার তো আর হাত উঠছে না খাওয়ার দিকে, রুটিটা নিয়ে চিচ্ছি, আর আমি বলছি আমার না খেতে ইচ্ছা করছে না। আমার বলছে কেন, কি হয়েছে বলো। বলছে আমি আর বলিনি ওদেরকে। আবার একটু রুটিটা খাচ্ছি, আমি ওইদিকে আর তাকাচ্ছি না, আবার দেখছি দাঁড়িয়ে আছে, কিন্তু যেই তাকাচ্ছি কিন্তু নেই কিছু, পেরিফেরাল ভিশন দিয়ে দেখা যাচ্ছে, ওনার দিকে চাইলে আর সেটা দেখা যাচ্ছে না। তো এই ঘটনার 2 দিন বাদেই কিন্তু হাজবেন্ড মারা গেলেন। আচ্ছা, তখন আবার সেই ওইখানে গিয়েছিল, ওই তখন বলছে যে আমি বলেছিলাম এবার কিন্তু আপনার পালা, ভদ্রলোক বলেছে এবার কিন্তু আপনার পালা, আপনি যদি না এই বাড়ি ছাড়েন আপনাদের কাউকেই আর বাঁচতে দেবে না, এখানে খুব খারাপ কিছু আছে, হ্যাঁ, যেটা আমরা জানি না কিভাবে এর প্রতিকার করা যায়, আপনারা বাড়িটা অবশ্যই যে কোনো উপায়ে হোক ছাড়ুন। তো এরকম হচ্ছে, এর মধ্যে একদিনকে এবার হাজব্যান্ড মারা যেতে কী হলো, দিদি তো একদম একলা হয়ে গেল। এবার ছেলে বলল তাহলে আমরা আর ওপরের ঘরে শোবো না, আমরা দিদির হাজব্যান্ড আর দিদি যেই ঘরটায় শোতো ওই ঘরটায় শোবো, তুমি সামনের ঘরটায় শো, নাহলে তোমায় একলা শুতে হবে না এখানে। সেই ব্যবস্থা হয়েছে। তাই দিদি বলছে ওই একলা শোবো ওই ঘরটাতে, আবার মানে আমি শোবো কি, শোয়ার পর থেকেই শুরু হয়ে যায় উপদ্রব। একদিনকে বলছে যে শুয়ে আছি, ঘুমিয়ে পড়েছি, হঠাৎ একটা কিসব শব্দে ঘুমটা ভেঙে গেল, মানে পুরো আমি জেগে গেছি। হঠাৎ দেখছি একটা বলছে হলুদ রঙের চেক শার্ট পরা বিশাল মোটাসোটা একটা কেউ, ছেলে আর কি, আস্তে করে মশারিটা রং করে তুলছে দিদির। আচ্ছা, হ্যাঁ, দিদি তো প্রচণ্ড জোরে চিৎকার করেছে, ওরে বাবারে কি বলে চিৎকার করে অজ্ঞান পুরো, আর ছেলে
পাশেই তো ছিল, দৌড়ে আসছে, ওর মুখে জল টল ছিটিয়ে ইয়ে করছে, কী হয়েছে কী হয়েছে করছে। তারপরে দিদি বলছে যে তুমি আবার ভয় পেয়েছো, আবার ভয় পেয়েছো? বলছে যে আজকে এরকম সাংঘাতিক অবস্থা। যে তখন ছেলে বলছে যে না, এইভাবে তো দিনের পর দিন, আর মানে মায়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে, না খেতে পাচ্ছে না ঘুমাতে পারছে, প্রতিদিন এরকম একটা না একটা ঘটনা ঘটেই চলেছে ওনার সাথে। তখন ছেলে বলেছে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমার জায়গায় শো, আমি কালকে এই ঘরে শোবো, দেখবি তো কী হয় আমার সাথে। তখন ঠিক আছে তুই শুতে পারবি তো, ভয় পাবি না তো? বলছে না না, ভয় পাবো না, তুমি শো। তো দিদি বলছে আমি তো শুয়েছি আর মনে মনে ভাবছি যে ও তো শুলো, কী যে হবে। ঠিক মাঝরাত্রিরে উঠে এসছে, বলছে আমি ঘরে শোবো না। আর কি দেখেছিস কিচ্ছু বলছে না। বলছে না, ওই ঘরে শোয়া যায় না। বাবা তুমি কি করেছিলে? বলছে তাহলে ভাব, তোরা তো আমাকে বিশ্বাসই করিস না, ওই ঘরে একা থাকা যায় না। এইরকম উপদ্রব। ছেলেটা বলেছিল কি দেখেছে? না, ও কিছু বলেনি, ওটা একটু চাপা স্বভাব। আর তাছাড়া বললে ওর মা যদি আরও ভয় পেয়ে যায়, সেই কারণে বলেনি। বলছে শোয়া যায় না ওই ঘরে, সাংঘাতিক অবস্থা। তারপরে আর একটা ঘটনা, সেটা হলো দিদি বলছে আমি বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছি একদিন রাত্রিরে, থাবড়ে থাবড়ে কোলের মধ্যে নিয়ে, ছোট্ট বাচ্চা এরম করে ঘুম পাড়াচ্ছে। হঠাৎ দেখছে একটা কালো বড় মতো লোমশ হাত এরমভাবে বাচ্চাটার দিকে নেমে এসছে। বাচ্চাটা কার ছিল? নাতি। ও আচ্ছা, হ্যাঁ। নাতির কাছে। আর চিৎকার করে উঠেছি, বাচ্চাও ঘুম ভেঙে গেছে, চিৎকার করে কেঁদে উঠেছে, কি হয়েছে করে ওরাও দৌড়ে এসছে। তখন বলছে যে এরকম। তখন ছেলে বলছে না, এইবার একটা ব্যবস্থা আস্তে আস্তে করা দরকার আমাদের। তো 2018 সালে ওরা ওই বাড়িটা বিক্রি করেছে, করে ওরা একটা অন্য ফ্ল্যাটে চলে এসছে। তো ওটা যাদের বিক্রি করেছে তারা একটা মুসলিম পরিবার আর কি। আচ্ছা, হ্যাঁ, তারা এসে থাকছিল, তো থাকতে পারেনি। 15-20 দিন বাদেই ওরা নিজেদের যে বাড়িটা ছিল আগে সেখানে চলে গেছে। তারপরে সেটাকে রেনোভেশন করে একটা স্কুল করা হয়েছে। তো স্কুলটাও এখন নাকি শুনছি ভালো চলে না, মানে কিছু একটা সমস্যা হয় স্কুলটাতে। বাচ্চাদের স্কুল, দিনের বেলা স্কুল, কি সমস্যা হয় জানি না, সেটা আর খবর পাওয়া যায়নি। তো আরও ছোট ছোট অনেক ইনসিডেন্ট মানে রোজই ঘটতো আর কি ওদের সাথে। হ্যাঁ, তারপরে ওই দাদার যেদিন শ্রাদ্ধের কাজ হয় সেদিনকে ঘটেছে। সেদিন ওই প্লেটে করে মিষ্টি টিষ্টি দিতে হয় না ফটোর সামনে, সেই মিষ্টি তো আর কেউ খায় না, সেটা জলের ফলে দিয়ে দিতে হয়। সেখানে ওরকম 5খানা মিষ্টি দেওয়া হয়েছিল, 5 রকমের। তো শ্রাদ্ধাদির কাজ শেষ হয়েছে, সব চলে গেছে, সব ইয়ে করছে। ওইটা যখন জলে দিতে যাবে তখন দেখছে ওরা 3টে মিষ্টি নেই। 5টা থেকে 3টে মিষ্টি নেই। আচ্ছা, সেটা তখন যখন পুরোহিত শুনেছে, পুরোহিত বলছে খুব খারাপ জিনিস হয়েছে এটা, মানে অন্য প্রেতেটাকে নিয়েছে আর কি, গ্রহণ করেছে। তো দিদি বলছে যে কী অদ্ভুত ব্যাপার বলো, ওই মিষ্টি কে নেবে? না ঘরে কোনো ইঁদুর বিড়াল রয়েছে, আর কার প্রবৃত্তি হবে যে একটা শ্রাদ্ধের ওখানে মিষ্টি রাখা রয়েছে সেখান থেকে তুলে খাওয়ার? কিন্তু গেল কোথায় 3খানা মিষ্টি? একটা মানে একটার পর একটা ঘটনা একে একে ঘটছে। হ্যাঁ, এই ঘটনাটার ক্লুটা আমি এখন অবধি বুঝতে পারলাম না যে কোথা থেকে শুরু হলো জিনিসটা। এবারে ওই যে পাশের বললাম না যে শরিকি বাড়ি, পাশের যে পোর্শনটা যারা থাকতো তারা নাকি প্রচণ্ড মানে ভূতের উপদ্রবে বাড়ি ছাড়া হয়েছে সেখানেও নাকি। এবারে যত দিন গেছে এদের উপদ্রবটা আরও বাড়তে শুরু করেছে। তো আমার মনে হয়েছে ওই যে যেখানটা খুঁড়েছিল, হ্যাঁ, ওইখানে কেউ হয়তো কিছু করেছে, ব্ল্যাক ম্যাজিক হোক, প্রেত চালান যাকে বলে, সেরকম কিছু একটা করেছে, নইলে এত একাধিক এন্টিটি কি করে আসে? এক্স্যাক্টলি, কারণ তুমি বলছিলে যে এই যে গানের টিচার, উনি তো কারোর না কারোর কাছ থেকে বাড়িটা কিনেছিলেন, তো যার কাছ থেকে কিনেছিলেন তারও এরকম কিছু একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, যেই কারণে সে। ও আর একটা কথা, যেটা যেদিন ওরা কিনতে এসেছিল, মানে বাড়িটা দেখবে বলে এসেছিল,
তখন ওই যে পাশের যে পোর্শনটা ছিল সেখানে এক বুড়ো ভদ্রলোক থাকতো তখনও পর্যন্ত। সে নাকি জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলেছিল, কিনছো কেন, ভূতের যখন লাথি খাবে বুঝতে পারবে। আচ্ছা, তখন ওরা জিজ্ঞেস করেছিল যে কি বলছে, দালালকে জিজ্ঞেস করেছিল যে কি বলছেন উনি, কি ভূতের লাথি, বলছে না না পাগল হয়ে গেছে, ওর কথা মনে নেই। এটা কিন্তু দিদি বললো, এটা কিন্তু আমাকে ঢোকার মুখে আমরা শুনেছিলাম। তো একটা মানুষ টানা 18 বছর ধরে এই জিনিসগুলো ফেস করেছে, হ্যাঁ তো ওনাকে বলা হয়েছিল যে এবার আপনার পালা। হ্যাঁ, হ্যাঁ, তো তারপরেও কি উনি ওখানে ছিলেন? না এই 18 সাল অবধি ছিলেন। আচ্ছা, 18 সাল। এখন বললেই তো চট করে একটা স্বাভাবিক। প্রপার্টি করা যায় না, করতে পারে না, বা এখন ভাড়া করে যে গেলেও তো একটা বিশাল সমস্যা না, ছেলের ওপরেই সমস্ত কিছু। তো যাই হোক, এখন যেখানে আছে ভালো জায়গাতেই আছে, কিন্তু এই সমস্যাটা থেকে বেরিয়ে আসার পর দিদি বলছে আমি এত ট্রমার মধ্যে এখনও আছি, কোথাও একটা শব্দ হলেই আমার মনে হচ্ছে যেন কিছু একটা হচ্ছে, কিছু একটা ঘটছে। মানুষের জীবনে ঘটে ঘটনা, তার এক্সটেনশন হয় 1 মাস 2 মাস হ্যাঁ 3 মাস, কিন্তু 18টা বছর। আমি তাই বলছিলাম যে আপনি কি করে সহ্য করে, বলছে সহ্য আমি করতে পারিনি, তোমরা যে বলছো সহ্য করেছো, আমার দেখছো চেহারার অবস্থা, আমি কত মোটা সোটা চেহারা ছিল আমার, একেবারে রোগা দড়ি পাকিয়ে গেছি, না খাওয়া না ঘুম, প্রতিটা মুহূর্তে আমাকে আতঙ্কে বাঁচতে হয়েছে। মানে আর কিছুদিন থাকলে আমি সত্যিই মারা পড়তাম। আমি প্রথমে ভেবেছিলাম যে এই ঘটনাটা কোথাও না কোথাও কানেক্টেড হচ্ছে ওই নিম গাছের সাথে। হ্যাঁ, নিম গাছটাও নাকি খারাপই, হ্যাঁ নিম গাছেও কিছু থাকতে পারে, মানে এবারে একটা থাকলে আর একটা ডেকে আনে, এই আর কি ব্যাপার। হ্যাঁ সেটাই। তো আমার যেটা মনে হচ্ছে ওই কেউ কিছু একটা করে রেখেছিল ওই বাড়ির মধ্যে, হ্যাঁ কত তন্ত্রক্রিয়া, তান্ত্রিক ফান্ত্রিক বা কিছু, কেউ কারোর খারাপ চেয়ে কিছু করেছিল হয়তো, হতেই পারে। যদি এরকম কেউ কিছু করেও থাকে তাহলে হয়তো যাকে পাঠিয়েছিল সে ওই জায়গায় নিজের বাসা বানিয়ে ফেলেছে। আর বেশিরভাগ বলছে যে একদিন ওর বোন এসছিল বাড়িতে, বোন মাঝে মাঝেই আসে, সেই বোন হঠাৎ ওই সামনের বাড়ির ঘরটায় একটা সোফা কাম বেডও ছিল, সেখানটা শুয়েছিল দুপুরবেলা। তো ও হঠাৎ বলছে কে দেখ একটা বুড়ি ঢুকলো, একটা সাদা কাপড় পরা, লাঠি ঠকঠক করতে করতে একটা বুড়ি মোটা মতো। দিদি বলছেন আরে কিচ্ছু নয় সব ওরকম দেখা যায়। না দেখা যায় মানে কি, আমি দেখলাম স্পষ্ট দেখেছি, এই ঘর থেকে গিয়ে ওই সিঁড়ি দিয়ে নামছে। তখন বলছে চল ওঠ দেখ কে এসছে, কেউ আসেনি। কাজের মেয়েটা এখন আমার বাড়িতে কাজ করে। আচ্ছা, হ্যাঁ, সে তাকেও আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি কি ফেস করেছো, তো ওইটা বললো যে ওরকম ধাক্কা মেরে চলে গেছে। তারপরে একদিনকে ওই বললাম না নিজেদের লোকেদের মূর্তি ধরে দেখা যায়। তো একদিন ওই দিদির বৌমা যে নিতা ওর নাম, তো ওকে বলেছে যে নিতা একটু চা কর, ওপরের ঘরে গিয়ে ইয়েটা রান্নাঘরটা, সেখানে গিয়ে চা করতে বলেছে। ও চা করতে গেছে, তো একটু পরেই দেখছে যে নিতা সিঁড়ি দিয়ে নেমে সামনের ঘরে ঢুকে গেল। তো দিদি বলছে যে এই নিতা চা হয়েছে, নিতা এখন উপর থেকে সাড়া দিচ্ছে, এই চা হয়ে এসছে। তাহলে সিঁড়ি দিয়ে কে নামলো, বলছে পুরো নিতার মতো ম্যাক্সি পরা ঠিক একটা মেয়ে ওখান থেকে নেমে ওই ঘরে ঢুকে গেল। মানে এইরকম ছোট ছোট টুকরো টুকরো প্রতিদিন একটা না একটা ঘটনা ঘটতেই শুরু থাকছে, মানে বিক্ষিপ্তভাবে একটার পর একটা ঘটনা প্রত্যেকটা দিন কিছু না কিছু ওদের সাথে ঘটছিল, যেটা মানে ডিরেক্টলি ওদেরকে কোনোভাবে এফেক্ট করছিল না, কিন্তু আস্তে আস্তে শুকিয়ে দিচ্ছিল, মানে ভয় দেখিয়েই আর কি করছিল। সেটাই। তোমার কি মনে হচ্ছে মানে ঘটনাটা শুনে? আমি ওই কারণেই তো প্রথমে বললাম যে আমি ঘটনাটা প্রথম থেকে পুরোটা শুনলাম, মানে কোনো ঘটনার কিন্তু একটার সাথে আর একটার কন্টিনিউয়েশন নেই, না প্রত্যেক দিন নতুন নতুন ঘটনা ঘটছে, প্রত্যেক দিন নতুন নতুন মানুষের রূপ ধরে কেউ বাড়িতে আসছে। যেই ঘরটায় উনি শুতেন সেই ঘরটাতে উনি নিজের মানে যেই ছিল ওই বাড়িতে সে তার নিজের এক্সিস্টেন্স ফিল করাতেন, সে আদার্স কোনো ঘরে কাউকে কোনো রকম ডিস্টার্ব করতেন না, বাট কোথাও না কোথাও টার্গেট ডিরেক্টলি হোক প্যাসিভলি হোক সেই মহিলাকে বানিয়েছিলেন। ওকে, আর তার মা যখন এসেছিলেন সে মারা গেছিলেন সেই ভদ্রলোককে দেখার পর, যাকে পায়ের সামনে বসে থাকতে দেখেছিলেন। ওনার হাজব্যান্ডেরও ডিমাইস হলো সেখানে। তো খুব কমপ্লিকেটেড একটা ঘটনা, খুব কমপ্লিকেটেড এবং ভয়াবহ। মানে যার মুখ থেকে আমি শুনি যে প্রত্যক্ষদর্শী, সে যখন বলে
তখন বোঝা যায় যে এক বর্ণ মিথ্যে কথা বলছে না, তাহলে এই কথাটা মানে এরকম তার অভিব্যক্তি হতো না বানিয়ে বানিয়ে বলে। একদমই তাই, কারণ মানুষের বানিয়ে বলার একটা লিমিট থাকে, কেউ টানা 18 বছর ধরে মিথ্যে কথা বলতে পারে না। না সেটাই। তারপরে আমাকে বলছে দিদি যে তুমি একদিন ইতালি এসছিলে, তখন দাদা মারা যাওয়ার পরে আমি একটু যেতাম রোজ দিনই একটু দেখা করতে যেতাম। তো আমি বসেছিলাম সোফাটাতে, ওই সোফা কাম বেডে যে সোফাটা ওইখানটা বসেছিলাম দরজার দিকে পেছন দিয়ে, আর দিদি বসেছিল দরজার দিকে মুখ করে। তখন কিন্তু একটা গেট খোলার আওয়াজ হয়েছে, আমি বলছি কেউ না কেউ এসছে। দিদি বলছে তুমি খেয়াল করেছো কিনা জানি না, গেটটা খোলার আওয়াজ একটা পেয়েছিলে? হ্যাঁ, আপনার কথা বলছিলাম। দিদি বলছে আমি তো ভয়ে তাকিয়ে আছি, গেট কেউ খোলেনি, কেউ আসেনি। পেছনে আমি একজনকে দেখলাম দাঁড়িয়ে আছে তোমার পেছনে। আমি তো কিছু ফিল করিনি, মানে আমি তো জানতাম না ব্যাপারটা, জানলে হয়তো করতেও পারতাম না, বা সবাই হয়তো ফিল করে না। ঠিক তোমার পেছনেই দাঁড়িয়েছিল। ফিল তারাই করে যাদেরকে ফিল করাতে চায়, সেই যাদেরকে সে দেখা দিতে চাইবে সেই দেখতে পাবে। তোমার সাথে তার কোনো দেনা পাওনার কিছু নেই, কিন্তু উনি তার বাড়িতে গিয়ে রয়েছেন, আর এরা যেখানে থাকে সেখানে বিশেষ করে চায় না যে তাদের জায়গায় অন্য কেউ এসে থাকুক। সেটাই, এরকম প্রচুর ঘটনা শোনা যায় যে অনেক মানুষ মৃত্যুর পরেও তার বাড়ির মায়া ত্যাগ করতে পারে না, তো সেখানে যখন নতুন কেউ বসতি গড়ে তোলে তো সেটা তারা সহ্য করতে পারে না, তো তখন আবার তাদের লাইফে অনেক রকম ডিস্টারবেন্স, অনেক রকম প্রতিক্রিয়া নেমে আসে। ওই যারা মুসলিমরা কিনেছে তাদেরই কেউ একটা বলছিল যে এই বাড়িটার মধ্যে যা আছে সেটা এই বাড়িটার যতক্ষণ ভিতটা আছে এই ভিত থেকে কিছুতেই যাবে না, এটাকে যদি একদম নস্যাৎ করে দিয়ে একদম প্লেন করে দিয়ে আবার নতুন করে কিছু করা হয় পূজা আচ্ছা করে, তবে এরকম হতে পারে। বেশ কিছু ঘটনা আমি শুনেওছি এর আগে, যে অনেক সময় কি হয় ওই যে বাড়ির ভিত হয় না, তার নিচেও তো অনেক মৃতদেহ থাকে, মানে কিছু স্পেসিফিক জায়গায় যদি কোনো লেবার মারা যায় তারা অনেক সময় ভিতের তলেই তাদের উপর করে, যদি তারা বেওয়ারিশ হয়। এটা শোনা, এগুলোর কোনো মানে প্র্যাকটিক্যাল কোনো প্রুফ আমার কাছে নেই, এগুলো অনেকের কাছেই শুনেছি যে এরকম মারা গেছে বিল্ডিং তৈরি করতে গিয়ে ওর তলাতেই চাপা দিয়ে দিয়েছে। যেমন কলকাতাতেও আমি শুনেছিলাম যে একটা ব্রিজ তৈরি করতে গিয়ে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল, কলকাতায় না বাইরে কোথাও একটা হবে, তো ওই ব্রিজের মধ্যেই তাদেরকে সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়েছিল। তো এরকম শুনেছি অনেক জায়গায় ঘটেছে। এবার আমি জানি না যে এই যে বাড়িটার ঘটনা তুমি আজকে আমাকে বললে, এই বাড়িটার স্পেসিফিক পাস্ট হিস্ট্রিটা জানা ভীষণ দরকার। দিদি বলছে দেখো আমি তো কার কাছে আর জানবো, আমি যেটুকু জানি সেটুকুই তোমাকে বললাম। আমি বারবার জিজ্ঞেস করেছি, বুঝতে পারলাম যে এর যে আগের যে মালিক ছিল বাড়ির, যার থেকে সে কিনেছে, বা এই বাড়ির যে দালাল সে জানতে পারে যে এই বাড়িটার পেছনে আসল রহস্যটা কি বা আসল কারণটা কি যে এরকম হচ্ছে। কারণ যদি আগের যে বাড়ির ওনার ছিল সেও অ্যাফেক্টেড হয়েছিল, সে তো কারণ না কারোর থেকে কিনেছিল, এবার ওই ক্লুটা ধরে, এবার জানি না ইন ফিউচার ওখানে আর কেউ থাকবে কিনা, বা হয়তো দালাল নতুন লোককে নিয়ে আসতেই পারে, বাট যারাই থাকবে তাদের সবার আগে উচিত ওই বাড়ির পাস্ট হিস্ট্রি ঘেঁটে দেখা। কারণ কি হয়, একটা পুরনো বাড়ি হোক বা নতুন বাড়ি হোক, এরা মেমোরি স্টোর করে, যেই কারণে অনেক জায়গায় রেসিডুয়াল হন্টিংস বলে কিছু ঘটনা ঘটে। ধরো কোনো জায়গায় একটা ক্রাইম সিন হয়েছে, ওকে, তো সেই জায়গায় যদি কোনো হন্টিংস থেকে থাকে, ওই যে ঘটনাটা ওখানে ঘটেছে ওই অ্যাটমসফিয়ারের মধ্যে কিন্তু লক হয়ে যাবে, ওটা আটকে যাবে, আর ওটা বারবার কিন্তু ওই নির্দিষ্ট টাইমে যেই সময় ঘটনাটা ঘটেছিল ওই টাইমে ওইখানে কিন্তু রিফ্লেক্ট হতে থাকবে। মানে কোনো মানুষ যদি সেখানে থাকে সে হয়তো তার চোখের সামনে ওই ঘটনাটা বারবার রিপিটেডলি ঘটতে দেবে, এটাকে রেসিডুয়াল হন্টিংস বলা হয়। তো কিছু কিছু জায়গায় এরকম ঘটনাও ঘটে, কিছু কিছু জায়গায় এনার্জি স্টাক হয়ে যায়। যদি ব্ল্যাক ম্যাজিকও হয়ে থাকে ওই বাড়ির বাস্তুর ওপর, ব্ল্যাক ম্যাজিক তো শুধু মানুষের ওপর হয় না, বাস্তুর উপরেও করা হয়, তো যদি ওই বাড়ির বাস্তুর উপর ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে তাহলে এরকমও হতে পারে যারা করেছিল তারা হয়তো এমন কোনো ইন্টেনশন নিয়ে করেছিল যে ওই বাস্তুটাকেই নষ্ট করতে চেয়েছে, আর হতে পারে যে তারা যদি কাউকে পাঠিয়েও থাকে বা চালনা করে থাকে তাহলে তার এনার্জি সেই জায়গায় স্টাক হয়ে গেছে, এবার সে নিজে ওই জায়গায় নিজের বসতি বানিয়ে নিয়েছে, সে অন্য কাউকে আসতে দেবে না। তো এর পেছনে অনেক কারণ থাকতে পারে। আর সত্যি কথা বলতে গেলে যে মানুষ
আজকের দিনেও ঠিকঠাকভাবে বোঝে না যে আমার কোন সমস্যার জন্য কোথায় যাওয়া উচিত। ঠিক আছে, উনি যদি আজ থেকে 20 বছর আগেই ঠিক আছে এরকম কোনো মানুষের কাছে যেতেন বা দেখা করতেন যে আমি এই সমস্যাটা থেকে নিজেকে বার করতে চাই, তাহলে হয়তো উনি যেতে পারতেন। কারণ ওনাকে কিন্তু এই জগন্নাথ দেবের মন্দির থেকেও বলা হয়েছিল বাড়িটা ছেড়ে দিতে, কারণ এই সমস্ত এন্টিটি বা এক্সিস্টেন্স বা এই যে এনার্জিগুলো এদের সাথে সবাই ডিল করতে পারে না। ভালোরও যেমন একটা টপ লেভেল থাকে, খারাপেরও একটা টপ লেভেল থাকে। তো সবাই সবার সাথে সব রকমভাবে ডিল করতে পারে না বা সব জায়গা থেকে সবাইকে উৎখাত করা সম্ভব নয়। আমরা চাই তো করতে অনেক কিছুই, বাট সেগুলো আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না। ভয়ানক একটা ঘটনা শুনলাম। মানে হ্যাঁ, এই যে ঘটনাটা বা আজকের যে পডকাস্টটা আমরা করলাম, এই পডকাস্টটা হয়তো কোনো একটা ঘটনার কন্টিনিউয়েশন হয়নি, বাট অনেকগুলো বিক্ষিপ্ত ঘটনা যেটা একটা মানুষের লাইফকে কিভাবে হ্যাম্পার করতে পারে, একটা মানুষের লাইফকে কিভাবে এফেক্ট করতে পারে, মানে এই ঘটনাগুলো না শুনলে কিন্তু বোঝা যায় না। আর সত্যি কথা বলতে যে একটার পর একটা যে ঘটনা ঘটছে, এগুলো থেকে মানুষেরও বোঝা উচিত যে কোনো জায়গায় গিয়ে যদি তার সাথেও এরকম সিমিলার ঘটনা ঘটে, তাহলে প্রথম থেকেই তার উচিত অ্যাওয়্যার হয়ে যাওয়া, তার প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ হ্যাঁ, একটা বাড়ির থেকে একটা বাড়ি কখনো কাছের মানুষগুলোর থেকে বেশি প্রিয় হতে পারে না, তাই না? কারণ সে তার মাকে হারিয়েছে, হ্যাঁ অবশ্যই তার বয়স হয়েছিল, সে তার হাজব্যান্ডকে হারিয়েছে, আর হয়তো কিছুদিন গেলে তার নিজেরও বড় ক্ষতি হতে পারত। একদম। তো নিজের প্রোটেকশনটা ভীষণভাবে দরকার। বেশ ভয়ানক একটা ঘটনা ছিল। থ্যাংক ইউ সো মাচ। কারণ প্রথমবার যখন তোমার সাথে কথা হয়েছিল তার আগে আমাকে শ্রেয়াদি তোমার সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়, এবং শ্রেয়াদি জানায় যে তুই যেই ধরনের ঘটনা শুনিস তুই ইতালিদির সাথে একবার যোগাযোগ কর। তো তারপরেই তোমার সাথে আমার যোগাযোগ করে ওঠা, এবং আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তবে আজকে যে ঘটনাটা কোথাও না কোথাও মানে খুব কি বলবো, একটা অন্য ধরনের ছিল। মানে এতগুলো ঘটনা পরপর ঘটেছে আর এতগুলো মানুষ অ্যাফেক্টেড এই ঘটনাটায়, তো কোথাও না কোথাও বেশ ভয় লাগলো আমার। মানে ভয় লাগলো ইন দ্য সেন্স কি, আমি কি বলতে চাইছি যে মানুষ সাবধান হয়ে যেতে পারে এই ঘটনাগুলোর থেকে। সেটাই। থ্যাংক ইউ সো মাচ। তা বোঝা যায় না কি হলো, তারপরে আস্তে আস্তে বোঝা গেল আর কি। একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ আন্টি, ভীষণ ভালো লাগলো। আশা করবো ইন ফিউচার আবার তুমি আসবে। তো ফার্স্ট টাইম তুমি গল্পবলাতে এসে আজকে ঘটনা শোনালে, এক্সপিরিয়েন্স কেমন লাগলো? খুব ভালো লেগেছে, বলতে পারলাম। আসলে একটা ঘটনা শোনার পর কাউকে সেইভাবে বলতে পারা, আর তোমার মাধ্যম দিয়ে আরো অনেক লোক শুনবে আর কি, তো খুবই ভালো লাগলো ব্যাপারটা। আমি এক্সপেক্ট করবো তুমি আবার আসবে নতুন কোনো ঘটনা নিয়ে। তুমি তো ভীষণ ঘটনা কালেক্ট করো, অনেক ঘটনা কালেক্ট করো। তো ভয়ানক একটা ঘটনা নিয়ে আবার খুব তাড়াতাড়ি আমি আর তুমি একসাথে বসবো, এরকম একটা ভৌতিক আড্ডা দেবো। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করছি। সামনেই কালী পুজো, খুব ভালোভাবে কাটিও। তুমিও ভালো থেকো। থ্যাংক ইউ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।